অন্তর্বর্তী সরকার প্রধান 3-0 তত্ত্বের প্রবর্তক হওয়া সত্ত্বেও সরকার আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শূন্য নিট কার্বন নিঃসরণ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার সুযোগ কেন সরকার হারালো সে বিষয়ে দেশবাসীর কাছে জবাব দিতে হবে। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সব সিদ্ধান্তই ছিল চাপিয়ে দেয়া। জ্বালানি মহাপরিকল্পনার খসড়া অধ্যাদেশও অংশীজনদের না জানিয়ে চাপিয়ে দেয়া হয়েছে। খসড়া অধ্যাদেশ পুনর্বিবেচনা করার পরামর্শ টিআইবির। আজকে দিবসটা আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস। এই দিবসটি পালনে আমার সরকার ব্যর্থ হয়েছে। আমি অত্যন্ত বিব্রত এবং এই কারণে আরো বেশি বিব্রত যে 3-0 ধারণ পাওয়ার তিনি তার সরকার এটা ব্যর্থ হয়েছে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর তারা নিজেরা একটি শ্বেতপত্র প্রকাশ করবেন। এই শ্বেতপত্র এই 3-0-কে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যে প্রচারণা করে থাকেন, জাতীয়ভাবে সে প্রচারণার পাশাপাশি কতটুকু দায়িত্ব পালন করেছেন, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এই বিষয়ে আমরা মনে করি দেশবাসী জানতে চাইবে। অগ্রগতির পথে আরও এক ধাপ এগিয়ে দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলে পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। রাজধানীর একটি হোটেলে কনফিডেন্স সিমেন্ট ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে আগামীর অগ্রযাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। শুরু থেকে আজ পর্যন্ত কনফিডেন্স সিমেন্টের ঐতিহাসিক যাত্রা তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রেজেন্টেশন ও ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে ব্র্যান্ডের দর্শন ও ভবিষ্যৎ ভিশন উপস্থাপন করা হয়। দেশের প্রথম বেসরকারি সিমেন্ট ব্র্যান্ড হিসেবে কনফিডেন্স সিমেন্ট কিভাবে জাতীয় মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অংশ হয়ে উঠেছে তা বিশেষভাবে তুলে ধরা হয়। প্রায় 700 অতিথির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সম্মানিত ভাইয়েরা, একটু আগেই আজকের সভাপতি বলে গেছেন, কোন কোন জায়গায় দিশেহারা কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে আসো, কর্মসূচি নিয়ে আসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো। কিন্তু যদি ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে দেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে।
ধানের শীষে মানুষের কাছে ভোট চেয়ে তারেক রহমান বলেছেন, প্রান্তিক মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। নোয়াখালীর হাতিয়ায় এক নির্বাচনী জনসভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, হাতিয়ার নদী ভাঙন থেকে শুরু করে সব শিক্ষা স্বাস্থ্যের সমস্যা সমাধান করবে বিএনপি। এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষেরও বহুবিধ সমস্যা আছে। এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে, তরুণদের যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, খেটে খাওয়া পরিবারগুলো, বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন, অর্থনৈতিকভাবে যাদের সচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন। ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে। এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে, তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে চলছে প্রার্থীদের গণসংযোগ প্রচার। সব ধর্মমতের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে যে দলটা বাংলাদেশের বিপক্ষে ছিল, সে দলই এখন দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামীর খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার প্রচারণায় বলেছেন, বিএনপি সহ অন্য দলের সাথে তার দলের কোনো বিরোধ নেই। খুলনায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়ায় উঠান বৈঠককালে এবার জামায়াতে ইসলামীকে দেশ শাসনের জন্য সুযোগ দিতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। দুর্নীতি, অত্যাচার, চাঁদাবাজি, অপরাধ, দলীয়করণ থেকে মুক্ত করে একটা নতুন বাংলাদেশের জন্য তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। কারণ এটাই না যে তাদের ধর্ম পরিবর্তন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় অংশ নেন। ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। সাভারের আমিনবাজারে ঢাকা 2 আসনে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ঢাকা 19 সাভার এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় অতিক্রম করছেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পঞ্চগড় 1 আসনের 10 দলীয় জোট প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পৌরসভার তুলারডাঙ্গার সোনার বাংলা পার্কে পথসভায় অংশ নেন। প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ একটা আমরা নির্বাচন চাই, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। নাটোর 2 আসনের পাটুল বাজারে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামের প্রার্থী ইউনুস আলী। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চান। দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শরীয়তপুর, নওগাঁ, মৌলভীবাজার সহ অন্য সব জেলাতেও পুরোদমে চলছে বিএনপি, জামায়াত সহ অন্য সব দলের প্রার্থীদের প্রচারণা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, 5ই আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে, তেমনি 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ঐক্যকে নস্যাৎ করে দেয়া হবে। বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, যারা গণভোটে নায়ের পক্ষে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছে। তাই 12 ফেব্রুয়ারি 11 দলের প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে দেশের মুক্তিকামী মানুষকে সুশাসন, মুক্তি, সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি দল। এসব সন্ত্রাসীকে দেখতে না চাইলে এবার রাজপথে নয়, ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে বলেও জানান তিনি। চট্টগ্রামবাসী এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণ অভ্যুত্থানের শরিক
11টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এখন সময় ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সাফল্যমণ্ডিত করা। জাতীয় নির্বাচনে অনিয়ম ঠেকাতে মোবাইল ব্যাংকিং এর দিকে নজরদারি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স এবং অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ভোট কেনা বেচা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে মোবাইল এজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাঠে 6টি কমিটি সার্বক্ষণিক তদন্ত ও বিচারিক কাজ পরিচালনা করবে। ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল 3 জনের, আহত হয়েছে অন্তত 20 জন। পুলিশ জানান, ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি গজারিয়া বাজারের ডাক্তার আজহারউদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে অটো চালক সহ 3 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইল 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দলটির নেতাকর্মীরা জানান, গতরাতে সদর উপজেলার বিছালী 3 দোকান এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। মধ্যরাতে ইসলামী আন্দোলনের অফিসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। অন্যদিকে নড়াইল 2 আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের প্রতীক কলস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কড়ায় গণ্ডায় নিজের দেয়া ভোটের হিসেব বুঝে না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচনী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সরকার গঠন করলে মানুষের সমস্যার সমাধানে কাজ করবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা নিঝুম দ্বীপের রূপ সৌন্দর্য বিস্তৃত হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য, যাতে অনলাইনে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান। সময় সংকটে সশরীরে জনসভায় উপস্থিত হতে না পারার আক্ষেপ ছিল তারেক রহমানের কণ্ঠে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না, আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল। উন্নয়ন, অগ্রগতি আর পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি হাতিয়ার নদী ভাঙন সহ স্থানীয় সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে, এখন আবার অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, কেন্দ্রে অবস্থান করে নিজেদের ভোট বুঝে নিতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। খেটে খাওয়া মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, কমিশন চাইলে যে কারো সংসদ সদস্য পদও বাতিল করতে পারবে। আগারগাঁও নির্বাচন ভবনে এসব মন্তব্য করেন তিনি। এদিকে বিদেশে পোস্টাল ভোটের আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তি পর্যায়ের বলে মন্তব্য করেন কমিশনের সিনিয়র সচিব। শিউলু রায় জানাচ্ছেন বিস্তারিত। সুষ্ঠুভাবে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে শক্ত অবস্থানে কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। সোমবার বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি আব্দুর রহমান আল মাসুদ। এই সময় ভোটের স্বচ্ছতার প্রশ্নে কমিশন কোনো আপোষ করবে না বলে জানান তিনি। কোনো চাপ নেই, আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। দেশের ভেতরে সোমবার থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে বলে জানান ইসি সচিব। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর 3 সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করেন তারা। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ের দিকে নজরদারি করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 18 আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ও 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি মাদ্রাসায় জনসংযোগে গেলে আরিফুল ইসলাম আদিব ও তার নেতাকর্মীদের বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে শাপলাকলির কর্মীদের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। এতে জামায়াত ও এনসিপির কয়েকজন কর্মী আহত হয়েছেন। পরে উত্তরার বিএনএস সেন্টারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে 24 ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। অন্যথায় উত্তরায় অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। এদিকে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। গণমাধ্যম ইতিমধ্যে হামলাকারী মোহাম্মদ দিদার মোল্লা সহ অন্যদের ছবি স্পষ্ট করে আছে, হামলার ছবি দেখা যাচ্ছে। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ দিদার মোল্লাকে, বিএনপিকে, জনাব তারেক রহমানকে, তার সকল দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে 24 ঘন্টার মধ্যে আটক করতে হবে। এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। দায়িত্ব নেবার পর প্রথম 4 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুনির শিক্ষার্থীদের কল্যাণে 225টি কাজ ও উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত ডাকসুর 4 মাস কার্যবিবরণী ও জবাবদিহিতা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কাজ ও উদ্যোগের বিবরণী তুলে ধরা হয়। এ সময় দায়িত্ব গ্রহণের প্রথম 4 মাসে ডাকসুর কার্যক্রমের বিবরণী ও প্রতিনিধি সম্মেলন 2025 স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে 4 মাসের কার্যবিবরণী তুলে ধরেন ডাকসুর GS SM ফরহাদ। এদিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় এই পদত্যাগের ঘোষণা বলে জানান তিনি। মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় ইকোনমিক জোনের প্রায় 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজার গভর্নিং বডির সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারায় একটি ফ্রি ট্রেড জোনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে কাস্টমসের বাধ্যবাধকতা থাকবে না,
দেশি বিদেশি যে কেউ ইম্পোর্ট করার পাশাপাশি এখান থেকে রি-ইম্পোর্টও করতে পারবে। এজন্য 8টি আইন ও বিধিমালা পরিবর্তন করতে হবে। সরকার রোডম্যাপ তৈরি করছে, আগামী সরকার কাজ শুরু করতে পারবে বলে তিনি আশা করেন। বিডা চেয়ারম্যান জানান, এফডিআই আনতে ভূমিকা রাখলে প্রবাসীদের ক্যাশব্যাক সুবিধা দেবার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দেশের বাইরে আপাতত চীন, কোরিয়া ও ইইউতে বিডার অফিস চালুর সিদ্ধান্ত হয়। তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেখানে রি-এক্সপোর্ট করা যাবে, সেখানে স্টোরেজ করা যাবে, সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে। মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে। দেশ ছাড়েননি আমিনুল ইসলাম বুলবুল। সকল প্রকার গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি কার্যালয়ে অফিস করেছেন তিনি। এদিকে বিসিবির সভাপতির নিকট পারিশ্রমিক না পাবার অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছিলেন ব্রাদার্সের কয়েকজন ক্রিকেটার। তাদের দাবি, দলটির অধিনায়ক মাইশুকুর পারিশ্রমিক দেবার অঙ্গীকার করলেও তা পূরণ করেননি তিনি, যদিও এই অভিযোগ নাকচ করেছেন মাইশুকুর। নিলয় মজুমদারের রিপোর্ট। গত 24 ঘন্টায় বেশ কয়েকটি গণমাধ্যম বিসিবি সভাপতির দেশ ছাড়ার খবর প্রকাশ করলেও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সোমবার বিসিবি কার্যালয়ে অফিস করেছেন বুলবুল। তার কাছে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে বিসিবিতে উপস্থিত হয়েছিলেন গত মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলা কয়েকজন ক্রিকেটার। তাদের অভিযোগ, গত মৌসুমে ব্রাদার্সের অধিনায়ক মাইশুকুর রহমান পাওনা পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করলেও এখন তা অস্বীকার করছেন। প্রথম কোনো প্লেয়ারদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে প্লেয়ারদেরকে খেলানো হয়েছে। উনি যদি অ্যাজ এ ফার্স্ট ক্লাস প্লেয়ার এত বছর ধরে ক্রিকেট খেলার পরেও একটা টিম করতে এসে ফার্স্ট ক্লাস প্লেয়ারদের থেকে অঙ্গীকারনামা নিয়ে কোনো কন্ট্যাক্ট না করে, প্লেয়ারদের সাথে মৌখিক কন্ট্যাক্ট করে, কিছু প্লেয়ারদের সাথে অফিসিয়াল কন্ট্যাক্ট করে এভাবে করে টিম করে, আমার মনে হয় না, জানা নাই যে বাংলাদেশ ক্রিকেটে এরকম কোনো রাইটস আছে কিনা। টিমের অফিসিয়াল সব কিছু হিসেবে উনি দায়িত্ব যেহেতু নিয়েছেন, তাইলে প্লেয়ারদের সাথে অঙ্গীকারনামা নিয়ে কন্ট্যাক্ট না করে মাঝখানের এই গ্যাপটা রাখার কি মাধ্যম বা ওনার কি ইন্টেনশন ছিল। এদিকে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগটি নাকচ করেছেন মাইশুকুর। তবে এর বিপরীতে আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছেন দলটির অধিনায়ক। দলটির সাবেক কর্মকর্তা আমিন খান ও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ করেছেন তিনি। আমিন খান আমার ড্রেসিং রুমে কোন অথরিটিতে ও ফাইনাল ম্যাচে ঢুকছে, মানে লাস্ট ম্যাচ যেটা আমার পার্টেক্সের সাথে ম্যাচ, এরা কিন্তু সবই জানে কে ঘটনাটা ঘটায়। টাকা দিয়েছি কিন্তু কাউকে 2 লাখ, কাউকে 3 লাখ, কাউকে 1 লাখ, কাউকে 65,000, কাউকে 70,000, মানে দিয়েছি, টাকা দিই নেই তা না। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও উঠল ম্যাচ পাতানোর অভিযোগ। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বুলাওয়েতে সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দেয়া 137 রানের টার্গেট 155 বল হাতে রেখে জিতে নেয় ইংলিশরা। কুইন্স স্পোর্টস ক্লাবে সহজ টার্গেটে খেলতে নেমে ইংলিশদের হয়ে অপরাজিত 59 রানের ইনিংস খেলেন থমাস রিউ। বাংলাদেশের হয়ে 2টি উইকেট নেন আল ফাহাদ। এর আগে প্রথমে ব্যাট করে 136 রানে অল আউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ 31 রান করেন রিফাত বেগ। আগামী 31 জানুয়ারি সুপার 6-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে নাভিদ নেওয়াজের দল।